আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে একটি কুরিয়ারের বক্স দেখতে পাচ্ছেন। এই কুরিয়ারের বক্সটা এসেছে মাগুরা জেলা থেকে। আমাদের কাছে প্রতিনিয়তই বিভিন্ন মোবাইলের সমস্যার সমাধান করার জন্য অনেক ভাই এবং অনেক বোন আমাদের কাছে বিভিন্ন মোবাইল কুরিয়ার করে পাঠিয়ে থাকেন। এই মোবাইলটা পাঠানো হয়েছে, দেখতে পাচ্ছেন ওয়ান পিস পোকো X2 ফোন। প্রবলেম হচ্ছে টাচ প্লাস ইউএসবি নট ওয়ার্কিং। দুইটা মোবাইল পাঠিয়েছে, একটা হুয়াওয়ে মোবাইলও পাঠিয়েছে। তো যাই হোক, আমরা প্রথমেই পোকো X2 মোবাইলটি দেখব। এই মোবাইলটার টাচও কাজ করে না এবং ইউএসবি লাইনও কাজ করে না। মোবাইলটার সমস্যা কীভাবে হয়েছিল কাস্টমার আমাকে ফোন করে বলেছিল। আমি যারা আমার কাছে কুরিয়ার করে বিভিন্ন মোবাইল কাজ করতে পাঠান সে ভাইদেরকে বলবো, আপনারা সব সময় মোবাইল পাঠালে মোবাইলের সাথে একটি চিরকুট লিখে দিবেন। ওই চিঠিতে আপনি আপনার মোবাইলের সমস্ত কিছু যে সমস্যাগুলো আছে সম্পূর্ণ ডিটেলস সহকারে লিখে দেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রথমেই মোবাইলটা অন অফের সুইচের চাপ দিয়ে চালু করার চেষ্টা করছি। যেহেতু মোবাইলটা চালু হচ্ছে না, আমরা মোবাইলটাকে চার্জিং লাইন কানেকশন করে তারপর দেখব যে চার্জিংয়ের লাইন শো করে কিনা। এখানে চার্জিংয়ের কোনো প্রকার আইকনই শো করছে না। তো আমি দেরি না করে মোবাইলটাকে খুলে ফেলব। মাঝে মধ্যে এরকম হয়, অনেকেই অনেক টেকনিশিয়ান ভাইকে দেখানোর পর ওই ভাইয়েরা মোবাইলের যে ব্যাটারি লাইন আছে ওইগুলোকে ডিসকানেক্ট করে রাখেন, যার কারণে মোবাইলটা চালু হয় না। যাই হোক, যেহেতু মোবাইলটা চার্জে লাগাচ্ছি, এখানে চার্জিংয়ের কোনো আইকনই দেখাচ্ছে না। তো আমি আর দেরি না করে মোবাইলটা সম্পূর্ণরূপে খুলে ফেলবো, তারপর আমি ব্যাটারিটাকে চেক করে দেখব। বন্ধুরা, এখানে একটু ভিডিওর স্পিডটাকে বাড়িয়ে দিব, প্রয়োজন বোধে ভিডিও একটু কেটে দিব। আমরা ব্যাকশেল খোলার যে সময়টা, এই সময়টাকে আমরা একটু স্কিপ করে দিয়েছি। তো প্রথম স্টেপে একটি ডেড মোবাইলের আমাদের ব্যাটারি চেক করার প্রয়োজন হয়। কাস্টমার কিন্তু আমাকে বলেছে এই মোবাইলটা চালু হয় কিন্তু স্পিকার এবং আপনার ইউএসবি লাইন কাজ করে না। সরি, টাচ এবং ইউএসবি লাইন কাজ করে না। তো এখন যেহেতু টাচ কাজ করে না, আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিতেও কিন্তু চার্জ নাই, 2.95 আছে। একটি মোবাইল চালু হওয়ার জন্য ব্যাটারিতে 3.70 থেকে 4.20 পর্যন্ত ভোল্টেজের দরকার হয়। তো আমরা এই ব্যাটারিটাকে কুইক চার্জারের মাধ্যমে চার্জ দিয়ে নিয়েছি। এই জায়গাটাও আমি একটু স্কিপ করে দিয়েছি, না হয়তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আমরা মোবাইলটা চালু হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, এখানে মোবাইলটা চালু হয়ে গেছে, লক্ষ্য করে দেখেন মোবাইলটা চালু হওয়ার পর টাচ কিন্তু কাজ করছে না। তো এরকম সমস্যাগুলো অনেক সময় আমাদের মোবাইলগুলো আপডেট দেওয়ার পর, বর্তমানে যে মোবাইলগুলো আছে পোকো, তারপরে এমআই ব্র্যান্ডের কিছু মোবাইল আছে এবং স্যামসাং কিছু মডেল আছে, যে মোবাইলগুলোর আপডেট দেওয়ার পর টাচ কাজ করে না। শুধু স্যামসাং, ওপো, এমআই, ভিভোতে যে এরকম ধরনের সমস্যাগুলো হয় তা কিন্তু না। বর্তমানে আইফোনের বিশেষ কিছু মডেলে এরকম সমস্যাটা দেখা যায়। আপডেট দেওয়ার পর দেখা যায় এলসিডি হোয়াইট হয়ে যায়, টাচ কাজ করে না, ক্যামেরার সমস্যা হয়ে যায়, নানা রকম সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাগুলোর কারণে বিশেষ করে আমরা প্রথমতই এই মোবাইলের সিপিইউটাকে রিবুলিং করে থাকি। তো প্রতিবারের মতো এই সকল মোবাইল যেহেতু আসলে আমরা সিপিইউটাকে রিবুলিং করে থাকি প্রথম দফায়, তো আমরা এই মডেলটার ক্ষেত্রেও সিপিইউটাকে রিবুলিং করব। এখানে দেখতেই পাচ্ছেন এই মোবাইলের সার্কিটটা কিন্তু একদম ফ্রেশ দেখা যাচ্ছে, অর্থাৎ এই মোবাইলটা এর আগে কখনো খোলা হয়নি। বন্ধুরা, মোবাইলটা খোলার সময় অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে মোবাইলের ক্যামেরা যাতে কোনোভাবেই ড্যামেজ না হয়। আমরা যারা মোবাইল রিপেয়ারে কাজ করি এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করি না। দেখা যায় যে ক্যামেরাগুলোকে একদমই যত্ন রাখি না। সেক্ষেত্রে মোবাইলগুলো কাজ করাতে আসলে অনেক সময় ক্যামেরাগুলো ঘোলা হয়ে যায়। এটা কখনোই কাম্য নয়। একটি মোবাইল কাজ করতে আসলে অবশ্যই আমরা সাবধানতার সহিত মোবাইলটাকে কাজ করতে হবে। আপনার নিজের ক্রয়কৃত একটি মোবাইল আপনি যেভাবে যত্ন সহকারে রাখবেন, ঠিক
তদ্রূপ একটা কাস্টমার যখন আপনার একটি মোবাইল রিপেয়ার করতে নিয়ে আসে, ওই মোবাইলটাও ঠিক ওই আপনার নিজের মোবাইলের মতোই যত্ন সহকারে রাখতে হবে এবং কাজ করতে হবে। বন্ধুরা, এখন আমি মোবাইল সার্কিটটাকে মাইক্রোস্কোপের নিচে সেট আপ করে নিলাম। প্রথমে আমরা স্টিলের প্যানেলটাকে উঠাবো। এখানে আরেকটা সাবধানতার কথা বলে রাখি, সেটা হলো যে আমরা যখন একটি মোবাইলে আইসি রিলেটেড কাজগুলো করব, আইসির উপর থেকে প্রোটেকশনের জন্য যে স্টিলের প্যানেলগুলো লাগানো থাকে, ওই স্টিলের প্যানেলগুলো অনেক সাবধানতার সাথে আমাদের রিমুভ করতে হবে। দেখুন, অনেকেই এই স্টিলের প্যানেলগুলো ওঠাতে গিয়ে অনেক সময় মোবাইলগুলো ডেড করে ফেলেন, বা অনেক সময় দেখা যায় স্টিলের প্যানেল কাটিং প্লাস দিয়ে কাটতে গিয়ে অনেক সময় মোবাইলের লাইন, এই যে আপনার বিভিন্ন লাইন এই স্টিলের প্যানেল খুলতে গিয়ে কেটে যায়। যার কারণে অনেক সময় দেখা যায় আপনি সিপিইউ রিবুলিং করার পরেও মোবাইলটা চালু হয় না, অথবা একটি চালু মোবাইল আপনি কাজ করতে গেলে মোবাইলটাও ডেড হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা স্টিলের প্যানেল খুলতে গেলে অবশ্যই আমাদেরকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, এখন আমি সরাসরি চলে আসলাম এলইডি স্ক্রিনে। আমাকে প্রথম ধাপে আইসিটা ওঠানোর আগে অবশ্যই আইসির পাশে যে অতিরিক্ত পেস্টগুলো দেখতে পাচ্ছেন, এই পেস্টগুলোকে সাবধানতার সাথে আননাইফের মাধ্যমে পরিষ্কার করে নিতে হবে। না হয়তো আইসিটা ওঠানোর সময় আশেপাশে আইসির আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। আইসির পাশে যে অতিরিক্ত পেস্টগুলো আছে, এগুলো পরিষ্কার করার সময় অবশ্যই হট গানের হিটটাকে আমরা 230 থেকে 250-এর মধ্যে রাখবো। এখন আমাদের মোবাইলের আইসিটা ওঠানোর পালা। বন্ধুরা, এখানে ভিডিওর স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের সময় বেঁচে যায় অনেকটা। আমরা আইসিটা ওঠানোর সময় অবশ্যই হট গানের হিটের পরিমাণ রাখবো 330 থেকে 350-এর মধ্যে, এবং এয়ারের পরিমাণ রাখবো 2। আর এটা অবশ্যই কুইক ব্র্যান্ডের হটগান হবে। অন্যান্য হটগানের ক্ষেত্রে একটিভ ব্র্যান্ডের কোনো হটগান হলে 370 থেকে 380 হিট রাখতে হবে, এয়ারের পরিমাণ থাকতে হবে 3-এর মধ্যে। বন্ধুরা, আইসিটা ওঠানোর জন্য আইসির উপরে কিন্তু ফ্লাক্স পেস্ট ব্যবহার করেছি। এখানে যদি আমরা নর্মাল কোনো পেস্ট ব্যবহার করি, সেক্ষেত্রে আইসিটা শুকিয়ে যেতে পারে, আর শুকনো আইসির উপরে আমরা যদি হটগানে হিট দেই, সেক্ষেত্রে আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে। আরনাইফ যখন আমরা আইসিতে আরনাইফ দিয়ে যখন একটা আইসি ওঠানোর চেষ্টা করব, সেক্ষেত্রে অবশ্যই আমরা জুড়ে আরনাইফ দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করব না। যদি আরনাইফ দিয়ে আমরা জুড়ে চাপ দিই বা আড়ি দিই, সেক্ষেত্রে লাইন ছিঁড়ে যেতে পারে, আইসিও ড্যামেজ হয়ে যেতে পারে, অনেক সময় দেখা যায় আইসিও ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে সাবধানতার সহিত আমরা কিন্তু আইসিটাকে খুলে নিলাম। এখন আমরা আইসিটা ওঠানোর পর মোবাইল সার্কিটে যে পেস্টগুলো লেগে আছে, এগুলোকে সাবধানতার সহিত তাতাল দিয়ে পরিষ্কার করে নেব। আমি যে তাতালটা দিয়ে কাজ করি সেটা হচ্ছে জিএসএম টুলস 650 মডেলের একটি, এটা সুগনেরও 650 একটি তাতাল পাওয়া যায়, ওই তাতালটাই আমি ব্যবহার করি। তাতালের হিটের পরিমাণ হবে 420 পর্যন্ত, 400 থেকে 420-এর মধ্যে তাতালের হিট হবে। তাতাল দিয়ে অতিরিক্ত পেজগুলো পরিষ্কার করার পর সোল্ডারিং উইকের মাধ্যমে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, যাতে অতিরিক্ত কোনো পেস্ট এই আইসির বলের মধ্যে লেগে না থাকে। বলগুলো আইসির উঠানোর পর যে বলগুলো থাকে, এই বলগুলো যদি আমরা স্পষ্ট করে না তুলি, সেক্ষেত্রে আমরা আইসি লাগাতে গেলে এই আইসিটা কিন্তু ঠিকঠাকভাবে কানেকশন হবে না মোবাইল সার্কিটের মধ্যে। এখানে একটি রেজিস্টর উঠে গিয়েছে, আমরা তাতাল ব্যবহার করার সময় ওই রেজিস্টরটাকে আমি আবার এখনই সাথে সাথে যে জায়গা থেকে মিসিং হয়ে গেছে ওই জায়গার মধ্যে আমি আবার এটাকে লাগিয়ে দিব। কোনো কম্পোনেন্ট যদি আইসি ওঠাতে গিয়ে আপনার খুলে যায়, সেক্ষেত্রে আপনি কখনো এরকমটা ভাববেন না যে এটা পরে খুলে থাক পরে লাগিয়ে দিব, সাইডে রেখে দিলাম, এরকমটা কখনোই করবেন না। সেক্ষেত্রে যেটা হয়, আমরা আইসিটা ওঠানোর সময় যদি কোনো কম্পোনেন্ট মিসিং হয়ে যায়, সাথে সাথে আমরা কম্পোনেন্টটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা ওই কম্পোনেন্টের পাশে কোনো কম্পোনেন্টের সাথে রাং দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ কি, যদি আমরা কম্পোনেন্টটা পরে লাগাবো এরকম ভেবে দূরে রেখে দিই, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই কম্পোনেন্টগুলো মিসিং হয়ে যায়, আর তখনই কিন্তু আমাদের এই মোবাইলগুলো অনেক সময় দেখা যায় যে এই কম্পোনেন্ট না পাওয়ার কারণে মোবাইলটা আমরা রান করতে পারি না, বা এখানে কোন রেজিস্টারটা ছিল সেটা মান কত ছিল সেটাও আমরা বুঝতে পারি না। এজন্য অনেক সময় অনেক মোবাইলের ছোট্ট একটা কম্পোনেন্টের জন্য ডেড হয়ে যায়। আমি আইসি ওঠানোর পর সম্পূর্ণ যতটুকু সম্ভব হয় সর্বোচ্চ পরিষ্কার করার চেষ্টা করেছি।
আমাদের এখন একটি আননাইফ দিয়ে অতিরিক্ত আরও পেস্টগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা আইসিটাকে পরিষ্কার করব। বন্ধুরা, আমি তাতালটাকে এই আইসি উঠানোর পর যে পেস্ট যে বলগুলো আছে মোবাইল সার্কিটের মধ্যে, ওইগুলোকে আমি পরিষ্কার করার জন্য 420-এর মধ্যে রেখেছিলাম হিটটা। এখন আইসি পরিষ্কার করার সময় সেক্ষেত্রে আমাদের হিটটা কিন্তু একটু কমিয়ে আনতে হবে। অতিরিক্ত হিট দিয়ে যদি আইসি পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে আমাদের আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে। আর এই ভুলটাই সবচেয়ে বেশি করে থাকেন অনেক টেকনিশিয়ান ভাই। আইসিটা পরিষ্কার করার সময় অবশ্যই আমরা ফ্লাক্স পেস্ট ব্যবহার করব এবং একটু ভিডিওর স্পিডটাও বাড়িয়ে দেব। বন্ধুরা, এখানে আরেকটি কথা বলে রাখি, আইসিটা পরিষ্কার করার সময় কখনোই আইসির মধ্যে আপনি জোরে চাপ প্রয়োগ করবেন না তাতালের ভিট দিয়ে, সেই ক্ষেত্রেও কিন্তু আইসিটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আইসিটা পরিষ্কার করার পর যে বলগুলো অস্পষ্টভাবে আছে এগুলোকে আমরা কলম কাটারের মাধ্যমে স্পষ্ট করে নেব। অনেকে এই আইসিগুলো মাস্টার প্লেট দিয়ে রিবোলিং করে থাকেন। দেখুন, মাস্টার প্লেট দিয়েও সুন্দর রিবোলিং করা যায়, তবে যে মডেলের আইসি ওই মডেলের প্লেট হলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে কাজটা অনেক সহজ হয়ে যায় এবং আমাদের যে বিজিএ বল পেস্টগুলো আছে পেস্টগুলো তত একটা ওয়েস্ট হয় না। আমি যে পেস্টটা দিয়ে আইসিটাকে রিবোলিং করছি এটা হচ্ছে 183°C একটি রিবোলিং পেস্ট। বন্ধুরা, অনেক সময় এই আইসিগুলো রিবোলিং করার সময় দুই একটা বল মিস হতে পারে। সেক্ষেত্রে আপনি প্লেটে লেগে থাকা যে বলগুলো আছে এগুলোকে সাবধানতার সহিত বসিয়ে আপনি কাজটা করতে পারেন। আমরা এখানে একটি বল মিস দেখতে পাচ্ছি। আমরা টেনশন না করে এখানে অবশ্যই আমরা আরেকটি বল লাগিয়ে দেব। আমাদের অবশ্যই এই প্লেটের মধ্যে কোনো না কোনো বল আছে, যে বলটা মিসিং আছে ওইটাকে বসিয়ে আমরা পুনরায় আইসিটার এই বলটাকে পরিপূর্ণ করে দেব। আর এই বলটা মিসিং হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এখানে বলটা স্পষ্ট ছিল না, যার কারণে আমরা রিবোলিং করার টাইমে এখানে কোনো প্রকার পেস্ট লাগেনি। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের এই মোবাইলে আইসিটা কিন্তু রিবোলিং সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আইসিটাকে মোবাইলে পুনরায় লাগিয়ে দেব। আমরা আইসিটাকে খোলার সময় 340-এর মতো হিট ছিল, এয়ার ছিল 2। এখন আমরা এই আইসিটাকে লাগানোর জন্য হটগানের হিটটা রাখবো 310 কি 20-এর মধ্যে। তার কারণ হচ্ছে আমরা আইসিটাকে রিবোলিং করার সময় 183°C রিবোলিং পেস্ট দিয়ে রিবোলিং করেছি। খোলার সময় একটু বেশি হিট দেওয়ার প্রয়োজন হয়, এই কারণে দেখা যায় যে এখানে পেস্ট থাকে এবং যে পেস্টগুলো ব্যবহার করা হয় আইসির নিচে ওই পেস্টগুলো একটু হেভি ধরনের হয়, যার কারণে আমরা আইসি খোলার সময় একটু হিটের পরিমাণ বেশি প্রয়োজন হয়। এখানে আমরা একটা বিজিএ বল দেখতে পেয়েছিলাম ময়লা, যার কারণে আমরা একটু টুইজার দিয়ে সরিয়ে নিয়েছি, কারণ কোনো ময়লা যাতে আইসির নিচে না থাকে সেই জিনিসটা আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এখন আমি ক্যামেরাটাকে জুম আউট করে দিলাম। আমাদের মোবাইলে আইসিটা লাগানো যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, তো আমরা মোবাইল সার্কিটটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আইসি লাগানোর সাথে সাথেই কখনো আমরা টাচ করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আমরা কুল টেস্টিংয়ে আমরা দেখে নিচ্ছি যে আইসিটা লাগানোর কারণে আমাদের মোবাইল সার্কিটে কোনো প্রকার শর্টিং সমস্যা এসেছে কিনা। এখানে আমরা কোনো প্রকার শর্টিং সমস্যাই পাইনি। তো আমরা হালকা করে একটু ক্লিন করে তারপর মোবাইল সার্কিটটাকে মোবাইলের বডিতে ফিটিং করে দেখবো যে মোবাইলটা চালু হয় কিনা। অনেকেই এই কাজগুলো করার সময় মোবাইলে কাস্টমার থেকে ড্যাড রিস্ক নিয়ে থাকেন। আসলে সবসময় এই মোবাইলগুলো ড্যাড হয় না। যদি একজন পরিপক্ষ যার কাছে কাজ করতে দেওয়া হয় বা যে কাজ করে সে যদি একজন পরিপক্ষ বা দক্ষ টেকনিশিয়ান হয় তাহলে অবশ্যই মোবাইলগুলো ড্যাড হয় না। হাজারে দুই একটা হতে পারে, তবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ড্যাড হয় না যদি কাজ করার এক্সপিরিয়েন্সটা ভালো থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা চালুও হয়েছে এবং টাচও কিন্তু কাজ করছে। আগে কিন্তু টাচ কাজ করতো না। তো যেহেতু কাস্টমারের মোবাইল লক আমার জানা নেই, সো আমি আপনাদেরকে শুধু ইমার্জেন্সি কলে গিয়ে দেখাচ্ছি যে বাটনগুলো কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এই মোবাইলের সম্পূর্ণরূপে সমস্যাটা কিন্তু সমাধান করতে পারলাম। তো এরকম ধরনের সমস্যার মোবাইলগুলো আপনারা চাইলে আমাদের কাছে কুরিয়ার করে পাঠাতে পারেন।
আর যারা মোবাইল রিপেয়ারের কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে চাইলে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।